প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সবাইকে সাজ্জাদ বায়োলজি কেয়ার কাদিরগঞ্জ রাজশাহীর পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে জীববিজ্ঞান অর্থাৎ প্রাণীবিদ্যার দ্বিতীয় অধ্যায় প্রাণীর পরিস্থিতির তৃতীয় খণ্ড রুই মাছ। আমরা প্রথম খণ্ডে পড়ছিলাম হাইডা, দ্বিতীয় খণ্ডে পড়ছিলাম ঘাসফড়িং এবং তৃতীয় খণ্ডে পড়ব রুই মাছ। রুই মাছ নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখন আসো রুই মাছ। রুই মাছ আমাদের রুই মাছ কেমন ধরনের মাছ? রুই মাছ কার্প জাতীয় মাছ। রুই মাছ কেমন ধরনের মাছ? কার্প জাতীয় মাছ। এখন এই যে কার্প জাতীয় মাছ একটু বৈশিষ্ট্য আছে। তাহলে কার্প জাতীয় মাছের বৈশিষ্ট্য, মাছের বৈশিষ্ট্য এক নম্বর কি হবে? আচ্ছা বলো তো, কার্প জাতীয় মাছ কি সমুদ্রে হবে না মিঠা পানিতে হবে? অবশ্যই মিঠা পানির মাছ, অর্থাৎ নোনা পানিতে হবে না, মিঠা পানির মাছ। মিঠা পানির মাছ। দুই নম্বর কি হবে? কার্প জাতীয় মাছের মাথায় কোনো আইস থাকবে না। কার্প জাতীয় মাছের মাথায় কোনো আইস থাকবে না, অর্থাৎ আইসবিহীন মাথা। কার্প জাতীয় মাছের মাথায় তো কোনো আইস থাকলো না, তাহলে দেহে তো আইস আছে। এই দেহের সারা দেহে যে আইস থাকে তাকে স্লাকয়েড বলবো। সারা দেহে যে আইস থাকে তা স্লাকয়েড। অর্থাৎ স্লাকয়েড। এই স্লা আর ওয়েড, CYCLO, স্লাকয়েড শব্দের অর্থ হচ্ছে গোলাকার, গোলাকৃতি। আর ওয়েড, OID, এর মানে হচ্ছে এ লাইক বা মতো। অর্থাৎ স্লাকয়েড হচ্ছে গোলাকৃতির আইস। গোলাকৃতি আইস হবে। 4 নাম্বার কি হবে? দেহ গহ্বরে পটকা বা বায়ুথলি বা এয়ার স্যাক থাকে। তাহলে আমরা বললাম কি? রুই মাছ হচ্ছে কার্প জাতীয় মাছ। কার্প জাতীয় মাছের কিছু বৈশিষ্ট্য আছে। 1 নম্বর বৈশিষ্ট্য কি? এরা মিঠা পানির মাছ হবে। 2 নম্বর বৈশিষ্ট্য কি? মাথায় আইস থাকবে না, অর্থাৎ আইসবিহীন মাথা হবে। 3 নম্বর বৈশিষ্ট্য কি? সারা দেহে যে আইস থাকে তা কি এমন হবে? স্লাকয়েড। স্লাকয়েড শব্দের অর্থ কি? গোলাকার আইস। এবং 4 নম্বর বৈশিষ্ট্য কি হবে? দেহ গহ্বরে পটকা। আমরা যে পটকা ফুফড়া দিলে যেটা শব্দ হয় না মাছের, সেটা হচ্ছে পটকা, অর্থাৎ বায়ুথলি বা এয়ার স্যাক। এবারে আসো কার্প জাতীয় মাছের ফাইলাম কি হবে? ফাইলাম, সাব ফাইলাম, ক্লাস, স্পেসিস। প্রথমে আসো ফাইলাম। আচ্ছা বলো তো এরা কি? অবশ্যই কর্ডাটা পর্বের প্রাণী, অর্থাৎ ফাইলাম হবে কর্ডাটা। সাব ফাইলাম কি হবে? এরা ভার্টিব্রাটা। সাব ফাইলাম হবে কি? ভার্টিব্রাটা। এবং ক্লাস কি হবে? ক্লাস হবে অ্যাক্টিনোপটেরিগি। এই অ্যাক্টিনোপটেরিগি কেন বলা হয়? ক্লাস অ্যাক্টিনোপটেরিগি কেন বলা হয়? কারণ এদের পাখনা রশ্মিময় পাখনা থাকবে। কারণ রশ্মিময় পাখনা থাকে।
পাখনা থাকে। কেমন হবে তাহলে পাখনাটা? অর্থাৎ এইরকম হবে। অর্থাৎ অ্যাক্টিনোপটেরিগি বলার কারণ হচ্ছে রশ্মিময় পাখনা থাকে, তাই এদেরকে অ্যাক্টিনোপটেরিগি বলা হয়। এখন স্পেসিস আসো, রুই মাছের বৈজ্ঞানিক নাম কি? রেবিও রোহিতা। রেবিও রোহিতা, রেবিও রোহিতা, রেবিও রোহিতা। এখন আসো এটা তুলে নাও। এই চারটা জিনিস খুবই আমাদের গুরুত্বপূর্ণ, কারণ রুই মাছের ফাইলাম হচ্ছে কি? কর্ডাটা, সাব ফাইলাম হচ্ছে কি? ভার্টিব্রাটা, ক্লাস হচ্ছে অ্যাক্টিনোপটেরিগি এবং স্পেসিস কি হবে? লেবিও রোহিতা। এখন একটা খুব আদর করে অর্থাৎ সুইট নাম আছে, রুই মাছকে একটা সুইট নামে ডাকা হয়, সে নামটা কি হবে জানো? রুহু। রুহু। এই রুই মাছকে সুইট নামে ডাকা হয়, সেটা হচ্ছে রুহু নামে ডাকা হয়। রুই মাছকে রুহু নামে ডাকা হয়, অর্থাৎ লেবিও রোহিতাকে রুহু নামে ডাকা হয়। রুহু তার একটা সুইট নাম, অর্থাৎ ভালোবেসে দেওয়া হয়েছে এই নামটা। এরপরে আসো রুই মাছের স্বভাব বা খাদ্য অভ্যাস। রুই মাছের স্বভাব বা খাদ্য অভ্যাস। স্বভাব বা খাদ্য অভ্যাস। রুই মাছ কি প্রাণী? অবশ্যই তাদের কি দরকার হয়? খাবার প্রয়োজন হয়। অর্থাৎ রুই মাছের খাবারকে আমরা তিনটা ভাগে ভাগ করব। রুই মাছ কখন প্রাথমিক পর্যায়ে একটা ধরবো আঙ্গুলিপোনা দশা, অর্থাৎ প্রাথমিক পর্যায়ে একটা বলবো আঙ্গুলিপোনা দশা, এবং 3 নম্বর কি? তরুণ ও পূর্ণবয়স্ক। এখন আসো প্রাথমিক পর্যায়। প্রাথমিক পর্যায় এরা কি খাবে? প্লাঙ্কটন জাতীয় খাবার খাবে। প্লাঙ্কটন জাতীয় খাবার খাবে। খাবার খাবে। তাহলে এই প্লাঙ্কটন কি কি আছে আমাদের? আমরা জানি কি? একটা হচ্ছে জু প্লাঙ্কটন, আর একটা ফাইটো প্লাঙ্কটন। একটা হচ্ছে কি? জু প্লাঙ্কটন, আরেকটা কি? ফাইটো। জু শব্দের অর্থ কি? চলনশীল প্রাণী, অর্থাৎ এটা হবে কি? চলনশীল প্রাণী। আর এটা কি বোঝাবে? উদ্ভিদ বা চলতে পারে না, বা মুভমেন্ট ক্যাপাবিলিটি নেই। অর্থাৎ দেখো আমরা দেখলাম কি? প্লাঙ্কটন হচ্ছে জু প্লাঙ্কটন, আর একটা কি? ফাইটো প্লাঙ্কটন। এখন আসো জু প্লাঙ্কটন কি? চলনশীল প্রাণীকে আমরা জু প্লাঙ্কটন বলি, আর ফাইটো প্লাঙ্কটন হচ্ছে উদ্ভিদকে বোঝায়, অর্থাৎ যারা চলতে পারে না, তাদের কি নাই? মুভমেন্ট ক্যাপাবিলিটি নাই। এখন আসো এটা কি? প্রাথমিক পর্যায়ের খাবার, অর্থাৎ রুই মাছের স্বভাব বা খাদ্যাভ্যাস প্রাথমিক পর্যায়ে প্লাঙ্কটন জাতীয় খাবার খায়। এটা এমসিকিউ আসে, প্রাথমিক পর্যায়ে কি খাবার খায়? প্লাঙ্কটন জাতীয় খাবার খায়। এখন আসো 2 নাম্বারে কি বললাম? আঙ্গুলিপোনা দশা। আঙ্গুলিপোনা দশা এরা প্রধানত প্রাণী জাতীয় প্লাঙ্কটন খায়। পানি প্লাঙ্কটন খায়। তাহলে এই প্রধানত প্রাণী প্লাঙ্কটন খাবার খায়। এছাড়াও এরা কি খায়? এছাড়াও 1 নাম্বার শৈবাল রেণু,
শৈবাল হবে না, শৈবাল রেণু। 2 নাম্বার কি ডেসমিট, এক প্রকার শৈবাল। এক প্রকার শৈবাল। আর 3 নাম্বার কি হবে ফাইটো ফ্যাজেলেট, ফাইটোফ্যাজেলেট। এখন হচ্ছে আসো, তাহলে এরা প্রাথমিক দশায় কি খাবার খেয়েছিল? প্লাঙ্কটন জাতীয় খাবার খাইছিল। এবং আঙ্গুলিপোনা দশায় কি খাবার খাচ্ছে? প্রধানত প্রাণী প্লাঙ্কটন খাই, পানি প্লাঙ্কটন খাই। এছাড়াও কি খাই? শৈবাল রেণু, ডেসমিট, ডেসমিট কিন্তু এক প্রকার কি হবে? শৈবাল হবে। আর ফাইটোফ্যাজেলেট। এখন আসো যে 3 নাম্বার কি বলছিলাম? পূর্ণবয়স্ক। এখন আসো 3 নাম্বার তরুণ ও পূর্ণ বয়স্ক। এখন একটা আমরা পুকুর কল্পনা করি। এটা ধরো যে একটা পুকুর, পুকুরের উপরে একটা স্তর, মাঝে একটা স্তর, নিচে একটা, উপরের স্তর, উপরের স্তর, মাঝের স্তর, নিচের স্তর। এখন তরুণ ও পূর্ণবয়স্ক এরা মধ্য বা মাঝের স্তরের খাবার খায়। খাবার খায় যেমন শৈবাল ও নিমজ্জিত উদ্ভিদ। তাহলে রুই মাছের স্বভাব বা খাদ্যাভ্যাস, প্রাথমিক পর্যায়ে কি খাবার খেয়েছিল? প্রাথমিক পর্যায়ে খাবার খেয়েছিল কি? প্লাঙ্কটন জাতীয় খাবার খেয়েছিল। আমরা প্লাঙ্কটনকে কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে ভাগ করতে পারি। একটা কি জুপ্লাঙ্কটন, আরেকটা ফাইটোপ্লাঙ্কটন। জুপ্লাঙ্কটনের কাজ কি? অর্থাৎ চলনশীল প্রাণীকে আমরা জুপ্লাঙ্কটন বলি। আর ফাইটো হচ্ছে উদ্ভিদ বা চলতে পারে না বা মুভমেন্ট ক্যাপাবিলিটি নেই। এরপরে আসো কি বলছিলাম যে আঙ্গুলিপোনা দশায় প্রধানত প্রাণী প্লাঙ্কটন জাতীয় খাবার খায়। এছাড়াও এরা কি খায়? শৈবালের রেণু খায়, ডেসমিট খায়। ডেসমিট কি? এক প্রকার শৈবাল। আর কি হবে? ফাইটোফ্যাজেলেট জাতীয় খাবার খায়। এরপর আসো, এখন কথা হচ্ছে যে এই যে ফ্যাজিলেট, এই ফ্যাজিলেট কথাটা কোথায় থেকে আসছে? অবশ্যই ফ্যাজেলা থেকে আসছে। ফ্যাজেলার কাজ কি ছিল? অর্থাৎ ফ্যাজেলা কি দিক নির্দেশনা করছিল? ফ্যাজেলা কিন্তু মুভমেন্টে সাহায্য করে, বুঝতে পারছো? অর্থাৎ ফ্যাজেলা থেকে এই ফ্যাজিলেট কথাটা আসছে। এরপরে আসো তরুণ ও পূর্ণবয়স্ক। তরুণ ও পূর্ণবয়স্ক, একটা পুকুরের আমরা 3টা স্তর কল্পনা করি, উপরের স্তর, মাঝের স্তর এবং নিচের স্তর। এরা কোন স্তরে খাবার খাবে? তরুণ ও পূর্ণবয়স্ক দশায় এরা মধ্য বা মাঝের স্তরে খাবার খায়। মাঝের স্তরে কি কি থাকে? শৈবাল ও নিমজ্জিত উদ্ভিদ। এখন অনেকের অনেক মত আছে যে এরা কিন্তু নিচের স্তরে খাবার খায়। আসলে কিন্তু এরা নিচের বা তলদেশের খাবার খায় না। বাট যখন এরা নিচে কি থাকে? পুকুরের নিচে কি থাকে? কাদা বালি আর মাটি থাকে। কাদা মাটি তো থাকে, অর্থাৎ বালি। এরা যখন নিচে যায় এই কাদা বালি নাড়াচাড়া করে। নাড়াচাড়া করার সময় এদের ভিতরে কিন্তু এই বালি কিংবা কাদা যায়। তাই অনেকের ধারণা যে এরা নিচের স্তরের খাবার খায়, কিন্তু এরা মাঝের স্তরের খাবার খাবে, কখনোই নিচের স্তরে যাবে না। অর্থাৎ এরা কিন্তু ভদ্র মাছ, মানে ভালো খাবার পছন্দ করে, বালি কাদা এগুলা খাবার হিসেবে গ্রহণ করে না। এরপরে আসো, আমরা কাঠ জাতীয় মাছকে 2 ভাগে ভাগ করতে পারি। কার্প মাছ 2 ধরনের, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। কার্প মাছ কয় ধরনের হবে? 2 ধরনের হবে। 1 নাম্বার কি মেজর কার্প, আর 2 নাম্বার মাইনর কার্প। আমরা মেজর কার্প কখন বলবো? মোর দেন 1.5 কেজি। মেজর কাপ তখনই বলবো মোর দেন 1.5 কেজি। যখন বেশি হবে ওজন তখন তাকে আমরা কি বলবো? মেজর কাপ বলবো। উদাহরণ কি হবে? রুই মাছ।
তারপর কি হতে পারে? কাতলা, মৃগেল। তাহলে আর মাইনর কি হবে? লেস দেন 1.5 কেজি। উদাহরণ কি? বাটা মাছ, ঘনিয়া মাছ, বাটা মাছ, ঘনিয়া মাছ। এখন দেখো যে আমরা কার্প জাতীয় মাছকে, রুই মাছ একটা তো কার্প জাতীয় মাছ। এখন কার্প জাতীয় মাছে কিন্তু দুটো ধরন আছে। একটা হচ্ছে মেজর কার্প, মোর দেন 1.5 কেজির বেশি যেগুলো হবে সেগুলো কি? মেজর কার্প। উদাহরণ রুই মাছ, কাতলা মাছ, মৃগেল। এখন হচ্ছে মাইনর কার্প। মাইনর মানে কি? লেস দেন 1.5 কেজি। সেক্ষেত্রে হচ্ছে মাইনর কার্প। উদাহরণ কি? বাটা মাছ, ঘনিয়া মাছ। বাটা মাছ কিন্তু অনেকের অপছন্দ করে। এটা তুলে নাও, এটা কিন্তু এমসিকিউ, এখান থেকে মেডিকেলের প্রশ্ন আসে। অর্থাৎ কোনটা মাইনর কাপ, অর্থাৎ কোনটা মাইনর কাপ জাতীয় বা মেজর কাপ জাতীয় মাছ। এখন আসো আমাদের দেশে যে হালদা নদী আছে, হালদা নদীর পোনা থেকে 2 থেকে 2.5 কেজি ওজন হয়। এই যে হালদা নদীর পোনা থেকে কিন্তু রুই মাছের ওজনটা কতখানি হয়? 2 থেকে 2.5 কেজি পর্যন্ত হয়। রুই মাছ ভারতের ভূখণ্ড বাংলাদেশ, পাকিস্তান ও মায়ানমারে বেশি থাকে। মায়ানমারে বেশি পাওয়া যাবে। তাহলে হালদা নদীর পোনা থেকে আমরা রুই মাছের ওজনটা কতটুকু পেয়ে থাকি? 2 থেকে 2.5 কেজি পর্যন্ত হয়ে থাকে। আর রুই মাছ ভারতের ভূখণ্ড বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমারে বেশি পাওয়া যায়। এখন এই সব থেকে একটা লাইন গুরুত্বপূর্ণ। এই রুই মাছ থেকে কিন্তু প্রত্যেক বছর এমন কোনো সেশন নাই যে যেখান থেকে মেডিকেলের প্রশ্ন হয় না, মানে হয়নি এরকম না। 2015-16 সেশন থেকে এখন বর্তমান 20-21, 22 পর্যন্ত প্রত্যেক বছর একটা করে প্রশ্ন হয়েছে রুই মাছ থেকে। এবং বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এমসিকিউ কোয়ালিটির মধ্যে, যে রুই মাছ 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেশি বাঁচতে পারে না। অর্থাৎ রুই মাছ 14 ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রায় বাঁচতে পারবে না। কম তাপমাত্রায় অর্থাৎ 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কম বাঁচতে পারে না। তাহলে এটা শীতকালে জন্মাবে না। শীতকালে জন্মায় না, গ্রীষ্মকালে জন্মায়। এখন কথা হচ্ছে যে প্রায় আমাদের যেগুলো মাছ আছে সব রকম মাছই এই গ্রীষ্মকালে কিন্তু বেশি জন্মায়, কারণ তাদের একটা উষ্ণ পরিবেশের দরকার হয় ডিম ফুটতে। এখন আমরা কি বললাম? রুই মাছ 14 ডিগ্রি সেলসিয়াস কম তাপমাত্রায় বাঁচতে পারে না। রুই মাছ 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কম বাঁচতে পারে না। 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কম হলে, 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম হলে বাঁচতে পারে না। শীতকালে এরা জন্মায় না, এরা গ্রীষ্মকালে জন্মায়। আবার কি বললাম? অধিকাংশ প্রায় 99% মাছ কি হয়? গ্রীষ্মকালে জন্মায়। রুই মাছ কি করে? 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কমে জন্মায় না, শীতকালে এরা জন্মাবে না, এরা গ্রীষ্মকালে জন্মায়। এখন আসো রুই মাছ সম্পর্কে আমরা প্রাথমিক ধারণা শেষ করলাম। এখন আসো রুই মাছের বাহ্যিক গঠন।
পাশে একটা রুই মাছ ছাপানো আছে, অর্থাৎ পাশে একটা রুই মাছের ছবি দিয়ে রাখছি। এখন দেখো যে জোরেও চিত্রটা একটু ভালো হয়নি, তোমরা ভালোভাবে আঁকানোর চেষ্টা করবে। আমরা রুই মাছকে কি করছি, রুই মাছের মাথাটা কেমন হবে, স্টিম লাইন গঠন হবে, স্টিম লাইন গঠন, স্টিম লাইন গঠন হবে। অর্থাৎ এই যে এখানে বলা হয়েছে এটা কেমন হবে, স্টিম লাইন, স্টিম লাইন। অর্থাৎ এটা কি হবে, স্টিম লাইন গঠন, লম্বা মাকু আকৃতির পার্শ্বভাবে চাপা। তাহলে রুই মাছের সামনের দিকে কেমন হবে, রুই মাছের বাহ্যিক গঠনের মধ্যে প্রথমে যে কথাটা আছে স্টিম লাইন গঠন, লম্বা মাকু আকৃতির, পার্শ্বভাবে চাপা। এখন দেখো আমরা প্রবাহী জানি, তো প্রবাহী বলতে যদি ফিজিক্স ভালো জানি না, প্রবাহী আমরা কার কার মধ্যে হয়, তরল এবং বায়ু। এখন ধরো যে কোনো কিছু এরকম যদি মাছ হয়, অর্থাৎ এরকম হয় এরকম হয়েছে, দেখো এরকমও মাছ তো হতে পারে। তাহলে এটা কি হবে, সামনের দিকে যখন আসবে পানি সমান ভাগে সে কিন্তু ভেদ করতে পারবে না, অর্থাৎ এইটুকু যাবে একটু বেশি যাবে, ভেদ করবে বেশি তাড়াতাড়ি যাবে, কিন্তু এখানে যায় আবার কি হবে, এটুকুর জন্য বাধাপ্রাপ্ত হবে, বাধাপ্রাপ্ত হবে, অর্থাৎ চলাচলে বাধাপ্রাপ্ত হবে। কিন্তু রুই মাছের দেখো মাথা কি হচ্ছে, রুই মাছের সামনে যখন পানি আসে তখন সে পানিটা কি হয়, এই ভাগে ভেদ করে চলে যেতে পারে, পানিটা কি হয় সামনের দিকে এভাবে ভেদ করে চলে যেতে পারে, কোনো সমস্যা হয় না। এই যে মাথার সামনের দিকে যেটা হচ্ছে স্টিম লাইন গঠন। দেখো না বিমানের মাথায় কেমন হয়, সরু রাখা হয় না, সরু রাখা হয় কেন, যাতে বাতাসের বাধাপ্রাপ্ত না হয়, তার চলনে যাতে বাধা না পায়। এই জন্যই এর দেহের মাথার সামনেটা হবে স্টিম লাইন গঠন, লম্বা মাকু আকৃতির, পার্শ্বভাবে চাপা, যেটা চলনে বাধা দিতে পারে না। তাহলে এই স্টিম লাইন গঠন আমরা ব্যাপারটা বুঝলাম। প্রবাহী কি, মানে তরল ও বায়ুর মধ্যে হবে, অর্থাৎ কোনো কিছু যদি সামনে উঁচু নিচু হয় তাহলে কি হবে, তার প্রবাহী অর্থাৎ বাধাপ্রাপ্ত হবে, চলনে বাধাপ্রাপ্ত হবে। কিন্তু রুই মাছের মাথা কি স্টিম লাইন গঠন, তার জন্য কি হবে, সামনে যদি কোনো কিছু আসে সে কি করবে, সোজা ভেদ করে চলে যেতে পারবে, এই ভাগে সুন্দরভাবে চলে যেতে পারবে, সরু আছে যেহেতু তির্যকভাবে সে বের হয়ে যাবে, এখানে কিন্তু সে চলনে কোনো বাধাপ্রাপ্ত হবে না। তাহলে রুই মাছের মাথার সামনে কি হবে, স্টিম লাইন গঠন হবে।